হাঙর, যে কিনা এই শহরেই বাস করে এবং ধীরে ধীরে মানুষ তার শিকারে পরিণত হচ্ছে। কিন্তু কেন এই হাঙরটার হাত থেকে কেউ বাঁচতে পারেনি? একটা অন্যরকম সার্ভাইভাল অ্যাকশন মুভি, যার শেষটা বড়ই অদ্ভুত। মুভির শুরুতেই আমরা প্রশান্ত মহাসাগরের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়া নামে একটি মৎস্য গবেষককে আমরা দেখি। আর ইনি হলো সোফিয়ার স্বামী, যার নাম ক্রিস্টি। এই মহিলার কাজ ছিল হাঙর মাছের পরীক্ষা ও গবেষণা করা। আসলে সোফিয়া এসেছিল লিলিত নামে একটি ভয়ঙ্কর হাঙর মাছের খোঁজে। প্রায় 3 মাস ধরে তারা এই হাঙর মাছের সন্ধান করছিল। তারা সবসময় এটা ভাবত যে কখন লিলিত তাদের রাডারে এসে ধরা দেবে এবং তারা স্যাম্পেল সংগ্রহ করে গবেষণা শুরু করবে। এইভাবেই কয়েকটা মাসের অবসান ঘটিয়ে লিলিত হঠাৎ করেই তাদের রাডারে এসে ধরা দেয়। তখন তাড়াহুড়ো করে সবাই ডিপ ড্রাইভিং স্যুট পরে লিলিতের স্যাম্পল সংগ্রহ করার জন্য গভীর সমুদ্রে ঝাঁপ দেয়। তারা সমুদ্রের অনেকটাই গভীরে চলে যায় এবং কিছুটা দূর যাওয়ার পর তারা একটি মৃত তিমির বাচ্চা দেখতে পায়। এটা দেখে তারা স্বাভাবিক বিষয় ভেবে নেয়, কারণ সমুদ্র দেখতে যতটা সুন্দর হয় তার থেকেও অনেক বেশি বিপজ্জনক। এইভাবেই তারা আরো কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করেই একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, যে তিমি মাছটা বাচ্চা হলেও আকারে ছিল অনেকটাই বড়। এবং আরো একটা অবাক করা বিষয় হচ্ছে, তার পিছনে বাকি অর্ধেক অংশটুকুই ছিল খাওয়া অবস্থায়, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী যেন তার মাংস খুবলে খুবলে খেয়েছে। প্রায় অনেকটা সময় পর লিলিত হঠাৎ করেই তাদের সামনে চলে আসে। তারা লিলিতকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ 3 মাস আগে তারা লিলিতকে অনেকটাই ছোট দেখলেও এবার সে আকারে অনেকটাই বড় হয়ে গেছে। অন্যদিকে সোফিয়াও লিলিতকে দেখে কিছুটা অবাক হয়। তিনি বারবার তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেয়, কিন্তু সোফিয়ার স্বামী ক্রিস্টি এখানে একটা মারাত্মক ভুল করে ফেলে। সে স্যাম্পল নেওয়ার জন্য লিলিতের গায়ে একটি সিরিঞ্জ দিয়ে আঘাত করে এবং এই ভুলের কারণে তাদের সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দেখা যায় মুহূর্তের মধ্যে লিলিত সেখানে উপস্থিত 4 জন গবেষককে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে তাদের এমন করুণ অবস্থা সোফিয়া বোটের মধ্যে থাকা একটি মনিটরে দেখছিল। আসলে ওই মুহূর্তে তার করার কিছুই ছিল না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সোফিয়া ডাইভিং স্যুট পরে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সেখানে পৌঁছে দেখতে পেল খণ্ড বিখণ্ড লাশ এবং কিছু হাতের টুকরো। মানে লিলিত ইতিমধ্যে সবাইকেই মেরে ফেলেছে। কিছু বুঝে ওঠার আগেই লিলিত সোফিয়ার উপর আক্রমণ করে এবং সৌভাগ্যক্রমে সোফিয়া প্রাণে বেঁচে যায়। 3 বছর পর আমরা প্যারিস শহরের একটি সিন দেখতে পাই। সেখানে সেন রিভার নদীর পাশে 2 জন ব্যক্তিকে আমরা দেখি। তারা সেই নদীতে মাছ ধরার সময় একটি মিসাইল খুঁজে পেয়েছিল। এটা দেখে তারা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে মিসাইলটি উদ্ধার করার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের জানায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু মিসাইল এখানে পাওয়া যায়, তবে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারণ এগুলো এখন সম্পূর্ণই অচল। এরপর সেই পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই। আসলে সেই দিন তার স্বামীর মৃত্যুর পর সে তার চাকরিটা ছেড়ে দিয়েছিল। এখন সে একটা অ্যাকুরিয়ামে বাচ্চাদের সামুদ্রিক মাছ ও তাদের জীবনযাত্রা সম্পর্কে পড়াতো। কিছু সময় পর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল মেকা। মেকা ছিল পেশায় একজন মেরিন সেভিয়ার। তার কাজ ছিল সমুদ্রে বিভিন্ন প্রাণীদের বাঁচানো। এরপর মেকা সোফিয়ার কাছ থেকে লিলিত শার্কের বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তাকে তাদের ল্যাবে নিয়ে আসে এবং সোফিয়াকে জানায় যে আমরা 3 বছর আগে যে লোকেশন ট্র্যাকারটা লিলিতের শরীরে লাগিয়েছিলাম সেটা এখনো অক্ষত অবস্থায় আছে। আর সেই লোকেশন ট্র্যাকারের মাধ্যমে আমরা এটাও জানতে পেরেছি যে লিলিত খুব শীঘ্রই সেন রিভার নদীর মাধ্যমে প্যারিস শহরে প্রবেশ করতে চলেছে। কিন্তু মেকার এমন কথাই সোফিয়া তেমন একটা পাত্তা দেয় না। সে মেকাকে বলতে থাকে যে শার্ক কখনোই সমুদ্র ছেড়ে মিষ্টি জলে আসতে পারে না, আর যদি কোনোভাবে চলেও আসে তাহলে বেশি দিন তারা এখানে সার্ভাইভ করতে পারবে না। মেকার সাথে সোফিয়া এই সব কথা বলে সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সোফিয়া 3 বছর আগের সেই ভিডিও ফুটেজগুলো দেখতে থাকে। এই দৃশ্যগুলো দেখে সোফিয়া মনের অজান্তেই কেঁদে ফেলেছিল। তখন সে লোকেশন ট্র্যাকারের মাধ্যমে এটা জানতে পারে যে লিলিত প্যারিস শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তাই সে মেকাকে সাবধান করার জন্য তাকে ফোন দিতে থাকে, কিন্তু কোনোভাবেই মেকা তার ফোনটা রিসিভ
রিসিভ করছিল না। অন্যদিকে মেকা ও বেন সেই নদীর ধারে পৌঁছে গিয়েছিল এবং সেই ড্রাইভিং স্যুট পরে সে নদীতে নেমে পড়ে। প্রায় অনেকটা সময় খোঁজাখুঁজির পর সে একটি ভাঙা গাড়ি খুঁজে পায় এবং দেখা যায় গাড়িতে অসংখ্য আক্রমণের চিহ্ন। এটা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে লিলিথ ইতিমধ্যেই প্যারিস শহরে প্রবেশ করেছে। ঠিক এমন সময় সেখানে পুলিশ চলে আসে এবং ভয় পেয়ে বেন সেখান থেকে পালিয়ে গেলেও মেকাকে পুলিশ ধরে ফেলে। তখন পুলিশ মেকাকে এত রাতে নদীতে নামার কারণ জানতে চাইলে সে পুলিশকে বলে যে আমি একজন মেরিন সেভিয়ার, তাই আমার নদীতে থাকাটা স্বাভাবিক বিষয়। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না, তাকে শাস্তি স্বরূপ থানায় নিয়ে আসে এবং থানায় এসে মেকা পুলিশকে সেই হাঙরের বিষয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে পুলিশকে এটাও বলে যে সে নদীর নিচে একটা ভাঙা গাড়ি দেখেছিল। মেকার এমন অদ্ভুত কথাই পুলিশ তাকে জানায় যে হাঙর কখনো মিষ্টি জলে আসতে পারে না, আর সেটা আসলেও বেশি দিন এখানে বাঁচতে পারবে না। পরের দিন সকালে পুলিশ সেই নদী থেকে একটি লাশ উদ্ধার করে। দেখা যায় লাশের অর্ধেকটুকু ছিল না, দেখে বোঝাই যাচ্ছে যে কোনো হিংস্র প্রাণী তার শরীরের অর্ধেক অংশটুকু খুবলে খুবলে খেয়ে ফেলেছে। ঠিক ওই মুহূর্তে সেখানে সোফিয়া পৌঁছে যায় এবং লাশের এমন অবস্থা দেখে সে পুলিশকে বলে যে এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর হাঙরের কাজ। তখন মেকা চালাকি করে সোফিয়াকে ফাঁসিয়ে দেয় এবং পুলিশকে বলে যে সোফিয়া তাকে নদীতে নেমে ইনভেস্টিগেশন করার জন্য বাধ্য করেছিল। তখন সেই পুলিশ অফিসার সোফিয়াকেও থানায় নিয়ে আসে, কিন্তু সোফিয়া আগে থেকেই পুলিশ অফিসার আদিলকে এটা জানিয়ে দেয় যে তারা লোকেশন ট্র্যাকারের মাধ্যমে লিলিতের উপর নজর রাখছে। এই বিষয়টা পুলিশ কমিশনারের কাছে জানালে সেও সোফিয়ার কথাই তেমন একটা পাত্তা দেয় না। এরপর সেই পুলিশ কমিশনার আদিলকে নির্দেশ দেয় যে এই বিষয়টা তুমি ভালো করে খতিয়ে দেখো। পরের দিন সকালে সেই পুলিশ অফিসার সোফিয়াকে সাথে নিয়েই লিলিতের খোঁজে রওনা দেয়, কিন্তু যাওয়ার সময় তারা মেকাকে সাথে নেয় না। এদিকে মেকা একটি সাইকেল নিয়ে লোকেশনটা ফলো করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। অন্যদিকে পুলিশ অফিসার ডাইভিং স্যুট পরে নদীতে নেমে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা লিলিতকে দেখতে না পেলেও এখানে যে কোনো হাঙরের উপস্থিতি আছে এটা খুব সহজেই বুঝতে পেরে যায়। অন্যদিকে মেকা বেনকে ফোন দিয়ে বলে যে তুমি তাড়াতাড়ি সোফিয়ার লোকেশন ট্র্যাকারের সিগন্যালটা বন্ধ করে দাও। তখন সোফিয়া তার লোকেশন ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে হাঙরটা তাদের আশেপাশেই আছে। এটা দেখার পর সমস্ত পুলিশ অফিসার ভয় পেয়ে নদী থেকে উপরে উঠে আসে। ঠিক ওই মুহূর্তে সোফিয়ার লোকেশন ট্র্যাকারের সিগন্যালটা ডিসকানেক্ট হয়ে যায়। তখন সোফিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটা নিশ্চয়ই মেকার কাজ। আসলে মেকা ছিল একজন মেরিন সেভিয়ার, তাই তার ডিউটি ছিল সমুদ্রের সকল প্রাণীদের জীবন রক্ষা করা। তাই সে হয়তো এই হাঙরটিকে রক্ষা করতে চায়। এটা বুঝতে পেরে সোফিয়া চলে আসে তাদের ল্যাবে এবং ল্যাবে এসে মেকার এমন কর্মকাণ্ড দেখে সোফিয়া অনেকটাই রেগে যায়। সে মেকাকে বলে যে শার্ক মানুষের জন্য কতটা বিপজ্জনক তুমি হয়তো সেটা ভুলে গেছো। তখন মেকা উল্টে সোফিয়াকে বলে যে হাঙর একটা শান্তশিষ্ট প্রাণী, সে কখনোই মানুষের ক্ষতি করতে পারে না। তাহলে তোমরা কেন একটা নিরীহ হাঙরকে মারতে চাইছো? এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সোফিয়া সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার আদিল কমিশনারের কাছে হাঙরের বিষয়ে বলতে থাকে। এটা শুনে পুলিশ কমিশনার অনেকটাই চিন্তায় পড়ে যায়, কারণ মেয়রের নির্দেশে সান রিভার নদীতে একটা বড় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তখন এই বিষয়টা মেয়রকে জানালে মেয়র তখন সরাসরি তাদেরকে জানিয়ে দেয় যে প্রোগ্রামটা কখনোই ক্যান্সেল করা সম্ভব নয়, কারণ ইতিমধ্যেই $170 কোটি ব্যয় করা হয়েছে। যদি এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। তখন মেয়র তাদেরকে নির্দেশ দেয় যে যেভাবেই হোক না কেন তোমরা ওই হাঙরটিকে সান রিভার নদী থেকে সরানোর ব্যবস্থা করো। তারা সকলেই অনেকটাই চিন্তায় পড়ে যায় যে একে তো এই ভয়ঙ্কর হাঙর, আর তারপরে সাঁতার প্রতিযোগিতা, তারা কিভাবে এখন প্যারিস শহরকে সেই হাঙরের হাত থেকে বাঁচাবে। এমন সময় তারা মেকার একটি লাইভ ভিডিও দেখতে পায়। সে লাইভে এসে শহরের সমস্ত মানুষদেরকে এটা বোঝাচ্ছিল যে হাঙর অনেকটাই শান্ত এবং নিরীহ প্রাণী, সে কখনোই মানুষের ক্ষতি করতে পারে না। কিন্তু তারপরেও কিছু মানুষ প্রতিনিয়ত হাঙরদেরকে মেরেই চলেছে, যার প্রভাব পড়ছে আমাদের পরিবেশের উপর। তাই সবাইকে সে ওই হাঙরগুলো রক্ষা করার অনুরোধ জানায়। সে সকলকে আজ রাতে শহরের একটা টানেলের ভিতর
আসতে বলে, যার নাম ছিল ক্যাটাকম্বস। অন্যদিকে বেন সরাসরি পুলিশকে এসে এই বিষয়টা জানিয়ে দেয় যে মেকা আজ রাতে ওই হাঙরগুলোকে বাঁচানোর জন্য ক্যাটাকম্বসে যাবে। সে পুলিশকে এটাও জানায় যে অনেক চেষ্টা করেও সে মেকাকে বাধা দিতে পারেনি। এটা শুনে সোফিয়া আর পুলিশ অফিসার আদিল মেকাকে বাঁচানোর জন্য ক্যাটাকম্বসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যায় মেকার কথা মতো আরও অনেকেই সেখানে এসে উপস্থিত। মেকা নদীতে ঝাঁপ দিতেই যাবে, এমন সময় পুলিশ অফিসার এসে তাকে বাধা দেয় এবং নদী থেকে উঠে আসার জন্য তাকে বারবার বলা হয়, কিন্তু মেকা তাদের কথাই তেমন একটা পাত্তা দেয় না এবং দেখতে দেখতে সেখানে একটি হাঙর চলে আসে। তবে এটা লিলিত ছিল না। তখন মেকা সেই ছোট হাঙরের গায়ে হাত দিয়ে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে হাঙর কখনোই মানুষের ক্ষতি করে না। মেকার এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে সোফিয়া তাকে বারবার নদী থেকে উঠে আসার জন্য অনুরোধ করছিল। মেকা তাদের কোনো কথাই শুনছিল না, কিন্তু কথাই বলে অতিরিক্ত জেদ কখনো কখনো ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আর মেকার সাথেও ঠিক এমনটাই হলো। দেখতে না দেখতেই সেখানে লিলিত চলে আসে এবং মেকাকে কামড়ে নদীর গভীরে নিয়ে যায়। দেখা যায় সেখানে একটা দুটো নয়, বরং অনেকগুলো হাঙর এসে সবার উপর আক্রমণ করে। সবাই তখন দিশাহীন হয়ে এদিক সেদিক ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে অনেকেই নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই সেই হাঙরগুলো তাদেরকেও মেরে ফেলে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আহত সবাইকে তারা হাসপাতালে ভর্তি করে। চোখের সামনে এমন দৃশ্য দেখে সোফিয়া যেন তার কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই একজন লেডি অফিসার এসে সোফিয়াকে আবারও ক্যাটাকম্বসে নিয়ে যায় এবং দেখা যায় সেই ছোট্ট হাঙরটি ইতিমধ্যেই মরে ভেসে উঠেছিল। আসলে লিলিত তাকেও মেরে ফেলেছিল। এরপর এই বাচ্চা হাঙরটিকে গবেষণার জন্য সোফিয়ার কাছে পাঠানো হয়। ল্যাবে গিয়ে সোফিয়া পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং জানতে পারে যে হাঙরটার বয়স মাত্র 3 মাস, কিন্তু 3 মাস বয়স হলেও সে আকারে ছিল অনেকটাই বড়। সোফিয়া গবেষণা করে এটাও জানতে পারে যে এই হাঙর অনেকদিন পর্যন্ত মিষ্টি জলে টিকে থাকতে সক্ষম। এই খবরটা পুলিশ অফিসার আদিলকে জানালে সে তো অনেকটাই ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার আদিল এই বিষয়টা পুলিশ কমিশনারকে জানায় এবং পুলিশ কমিশনার বলে যে এখন আমাদের উচিত এই সাঁতারের প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া, না হলে এই নদীতে যেই নামবে তাকেই হাঙরের শিকার হতে হবে। কোনো উপায় দেখতে না পেয়ে পুলিশ কমিশনার ও সোফিয়া আবার মেয়রের কাছে যায়। এইবার সোফিয়া মেয়রকে এই পুরো বিষয়টা খুব সহজেই বুঝিয়ে বলে, কিন্তু মেয়র যেন সোফিয়ার কথাই তেমন একটা পাত্তাই দিচ্ছিল না এবং এক পর্যায়ে মেয়র সোফিয়াকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মেয়র এটা কখনোই ভাবতে পারেনি যে তার এই জেদের কারণে কি ভয়ঙ্কর বিপদ সামনে আসতে চলেছে। সে পুলিশকে নির্দেশ দেয় যে এই বিষয়ে তোমাদের আর মাথা ঘামাতে হবে না, আমি এই দায়িত্বটা এখন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। মেয়রের মুখে এমন কথা শুনে পুলিশ কমিশনার সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে কালকেই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাঁতার প্রতিযোগিতার অনুষ্ঠান, যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক সেই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তারা সকলেই ভাবতে থাকে যে মেয়রের এমন সিদ্ধান্তের কারণে কি বিপদ তাদের শহরে ঘনিয়ে আসতে চলেছে। কোনো উপায় দেখতে না পেয়ে সোফিয়া ও পুলিশ অফিসার আদিল একটা প্ল্যান করে যে আমরা যদি ক্যাটাকম্বসের আশেপাশে বোম ব্লাস্ট করি তাহলে সমস্ত হাঙর মারা যাবে। কথা মতো তারা সবাই ক্যাটাকম্বসের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে সেনাবাহিনী তাদেরকে বাধা দেয় এবং বলে ট্যানেলের ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ওইদিকে দেখা যায় যে সাঁতার প্রতিযোগিতায় শহরের বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা এসে ভিড় করছে। কিছুক্ষণের মধ্যে সেখানে মেয়র এসে উপস্থিত হয়। সাংবাদিকরা তখন মেয়রের কাছে জানতে চায় যে এই নদীতে হাঙর মাছের উপস্থিতি থাকা সত্ত্বেও সে কেন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, কারণ এটা তো সবার জন্য বিপজ্জনক হতে পারে। তখন মেয়র সাংবাদিকদের বলে যে এমনটা কিছুই নয়, এটা একটা গুজব মাত্র। কিন্তু মেয়র নিজেও জানতেন না যে তার এই মিথ্যা কথার কারণে কতগুলো নিরীহ মানুষের প্রাণ যেতে চলেছে। অন্যদিকে পুলিশ অফিসার বাধ্য হয়ে মেয়রকে ফোন দিয়ে জানায় যে তারা একটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ কাজের কারণে টানেলের ওই পারে যেতে চায়, কিন্তু সেনাবাহিনী তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করছে না। তখন মেয়র সেনাবাহিনীকে ফোন দিয়ে বিষয়টা জানালে তারা ক্যাটাকম্বসে যাওয়ার অনুমতি পেয়ে যায়। তারা নদীর গভীরে বিভিন্ন জায়গায় বোম সেট করতে থাকে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের মাথার উপর দিয়েই চলে যাচ্ছে অসংখ্য হাঙর। সোফিয়া তখন সবাইকে চুপ থাকতে বলে, কারণ তারা যদি খুব বেশি নড়াচড়া করে তাহলে সেই হাঙরগুলো এসে তাদের উপর অ্যাটাক করবে। যেমনটা সোফিয়া বলেছিল ঠিক তেমনটাই ঘটল। মুহূর্তের মধ্যে একটা হাঙর এসে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং এটা দেখে ভয় পেয়ে সবাই উপরে পালাতে থাকে। তখন তাড়াহুড়ো করতে গিয়ে সোফিয়ার হাত থেকে রিমোটটা নিচে পড়ে যায়। দেখা যায় অসংখ্য হাঙর যেন তাদেরকে ঘিরে ফেলেছে। কোনোভাবে তারা রিমোটটা প্রেস করে একটা বোম ব্লাস্ট করে, যাতে করে কিছুটা হাঙর মারা যায়। অবশেষে তারা বোটে ফিরে আসে, কিন্তু সোফিয়া আবারও নদীর নিচে যেতে থাকে। সে তখনই লিলিতকে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে লিলিত তাদের বোটটা উল্টে দেয়। দেখা যায় একে একে দুইজন পুলিশ অফিসার মারা গেলেও সোফিয়া ও আদিল কিন্তু কোনোভাবে বেঁচে যায়। ওইদিকে সাঁতার প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছিল এবং মানুষের উপস্থিতি পেয়ে লিলিত সেই দিকেই অগ্রসর হতে থাকে। ঠিক তখনই একজন দর্শক সেই হাঙরটিকে দেখতে পায় এবং একে একে লিলিত সবাইকে তার শিকারে পরিণত করে। শান্তশিষ্ট একটা পরিবেশ মুহূর্তের মধ্যেই যেন রণক্ষেত্রে পরিণত হলো। তখন সেনাবাহিনী হাঙরের উপর গুলি চালাতে থাকে। এদিকে পুলিশ সেনাবাহিনীকে গুলি করতে নিষেধ করেছিল, কারণ নদীর গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মিসাইলগুলো ছিল সেগুলো গুলি লাগার কারণে ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু সেনাবাহিনী তাদের কোনো কথাই শুনছিল না। আর যেটা হওয়ার ছিল সেটা তো হবেই। দেখা যায় একে একে সমস্ত মিসাইলগুলো ব্লাস্ট হতে থাকে। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে সবাই দিশাহীনভাবে ছুটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো প্যারিস শহর জলের নিচে তলিয়ে যায়। কিন্তু কোনোভাবে সোফিয়া বেঁচে গেলেও পুলিশ অফিসার আদিল অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। একটি বাড়ির ছাদে এসে আশ্রয় নেয়। দেখা যায় তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে অনেকগুলো হাঙর। তারা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি এই ছাদের উপরেই তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে? এবং মুভির শেষে ডুবন্ত প্যারিস শহরের দৃশ্য দেখিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। মানুষের অতিরিক্ত জেদ অনেক সময় ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আসলে মেয়র আর মেকা যদি এই বিষয়টা প্রথমেই বুঝতে পারত তাহলে হয়তো অনেকগুলো মানুষের প্রাণ বেঁচে যেত। তাদের এই স্বৈরাচারী মনোভাব আর জেদের কারণে হাঙরের পেটে যেতে হলো অনেক নিরীহ মানুষদের। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।